জনাব তারেক রহমান বলছে আই হ্যাভ এ প্ল্যান। হোয়াট ইজ হিজ প্ল্যান? ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। ঠিক আছে, এই টাকাটা আসবে কোথায় থেকে? অনেকে বলে বিএনপি বৃহৎ দল, আমার কাছে তা মনে হয় না। এই তারেক রহমান সাহেব প্রতিটা মিটিং এ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো টু শব্দটি করেন না। এবারে তারেক রহমানকে এবং বিএনপিকে জেতানোর জন্য ইন্ডিয়া মরিয়া। মিস্টার জয়শঙ্কর ডিড নট সি এনিওয়ান এক্সেপ্ট তারেক রহমান। জয়শঙ্কর আসলেন স্টেট ভিজিটে, সে এসে যদি ফিনারেলের জন্য আসতেন তার তো সে শোক সম্পদ বইয়ে সাইন করতেন, ওখানে সবার সাথে দেখা হতো, 5 মিনিটের কথা বলে চলে যেতেন। হোয়াই হি হ্যাড এ 1-to-1 তার একা মানে তারেক জিয়া এবং তার মধ্যে সংসদ ভবনে গোপনীয়তার সহিত কেন 40 মিনিটের মিটিং হলো? আরে আহম্মকের দল, একটা জিনিস বলি, বাংলাদেশ জামাত ইসলাম আমেরিকা থেকে একটা সফটওয়্যার নিয়ে আসছে। নীতিমুক্ত করতে পারলে মালয়েশিয়া সিঙ্গাপুর হতে বেশি সময় লাগে। এই যে ফ্যামিলি কার্ড আর জামাতের এই যে কর্মসংস্থান পরিকল্পনা, এর মধ্যে দেখেন একটা বিরাট পার্থক্য। ফ্যামিলি কার্ডে আপনি যদি যান, ফ্যামিলি কার্ডে যেতে গেলে আপনি কি লাগবে দেখেন, আপনি ফ্যামিলি কার্ডে দেখেন 2,500 টাকা করে যদি আপনি 4 কোটি ফ্যামিলিকে দেন, তাহলে বছরে লাগবে 1,20,000 কোটি টাকা, যেখানে আমাদের মোট বাজেটই হচ্ছে 7 লাখ কোটি টাকা। তাহলে বাকি জায়গায় আপনি কিভাবে দিবেন? দ্বিতীয় কথা হলো, দেখেন ওভার স্পেন্ডিং। আমাদের যে ট্যাক্সের এরিয়া, আমাদের ট্যাক্স কত পার্সেন্ট কালেকশন হয়, কত পার্সেন্ট বিদেশ থেকে আমরা লোন নিই। আপনি যখন এই উদ্বৃত্তর জন্য লোন নিবেন, তাহলে আপনাকে হায়ার ইন্টারেস্ট দিতে হবে। এই ইন্টারেস্টটা কার উপর চাপবে? আবার ট্যাক্স পেয়ারের উপরে চাপবে, বিকজ ইউ হ্যাভ টু পে অফ। তার মানে কি, সার্কেল থেকে আপনি কখনোই বের হতে পারবেন না। একটা জাতিকে যদি বের হতে হয়, তাহলে কর্মক্ষম আমাদের আজকে কি আনপ্রোডাক্টিভ স্কিল সোসাইটি, এই সোসাইটিকে কি করতে হবে? স্কিল বেসড সোসাইটিতে নিয়ে যেতে হবে। আমাদের রিসার্চের পিছনে আমরা কত টাকা খরচ করি? আমাদের এখানে সার্ভিস সেক্টর বলে কিচ্ছু নাই। আমরা দাঁড়ায় আছি দুইটা জিনিসের উপর, এক গার্মেন্টস আর রিমিটেন্স। এই গার্মেন্টস আর এর চেয়ে বড় করার আর কোনো ক্যাপাসিটি আমাদের এখানে আর নাই। সো রিমিটেন্সের উপর আপনি কতদিন ডিপেন্ড করবেন? মিডল ইস্ট, আর আমাদের রিমিটেন্সটা বেশিরভাগই আছে মিডল ইস্ট থেকে। আল্লাহ না করুক কালকে মিডল ইস্টে একটা গন্ডগোল হলো, তাহলে আপনি রিমিটেন্সে ধস নামলে আমার অর্থনীতি চলবে কিভাবে? আইটি সেক্টরের কথা বলা হয়েছে যে এটা বিরাট উন্নতি করবে। এখানে উন্নতির নাম দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা কি হয়েছে? দেশ থেকে পাচার হয়ে গেছে। আমরা কিন্তু এখনো আইটি সেক্টরের সেই কল সেন্টার বলেন, যা বলেন, যেমন ব্যাঙ্গালোরে যেগুলো করছে, আমাদের এখানে কিছুই হয় নাই। সো সেই বাস্তবতার নিরিখে বাংলাদেশ জামাত ইসলাম দুইটা জিনিস দেখাইছে, যে এক্সপেন্ড কাট করতে হবে, গুড গভর্নেন্স করতে হবে, এবং লোন না নিয়ে, বড় না করে, রাদার দ্যান এই ট্যাক্সের সার্কেলটাকে আরো বৃদ্ধি করে মানুষকে কর্মক্ষম করা। আর আপনি ওই ভাতার বদলে মানুষকে বেকার করার চেয়ে বেকারত্ব নিরসন করে আপনি কি করছেন? মেন স্ট্রিমে কন্ট্রিবিউশন করার ব্যবস্থা করতেছেন। এটা দুইটা লাভ হবে, ব্রেন ড্রেন হবে না, এবং সমাজে অটোমেটিক্যালি এন্টারপ্রেনারশিপে বৃদ্ধি পাবে। সো দিস ইজ এ ফান্ডামেন্টাল ডিপার্চার ফ্রম এনি আদার পলিটিক্যাল পার্টির যে ইস্তেহার, যেমন বলা হয় যে বিএনপির 31 দফা। ধরে নেন আপনি 31 দফা বাস্তবায়ন করবেন কিভাবে, আজ পর্যন্ত সেটা আপনি বলতে পারেননি। জনাব তারেক রহমান বলছে আই হ্যাভ এ প্ল্যান। হোয়াট ইজ হিজ প্ল্যান? ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। ঠিক আছে, এই টাকাটা আসবে কোথায় থেকে? এই 1,00,000 কোটি টাকা উনি আনবেন কোথায় থেকে? এই 1,00,000 কোটি টাকা যদি তিনি কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডেই যদি দিয়ে দেন 2,00,000 কোটি টাকা, তাহলে বাকি টাকাগুলো তিনি কিভাবে আনবেন? যেটাতে হেলথ সেক্টরে যাবে কিভাবে, এগ্রিকালচারে যাবে কিভাবে, এটা আসবে কিভাবে? আরো একটা জিনিস দেখেন, যে বাংলাদেশ জামাত ইসলাম বারবার বলে এসছে, কি বলে এসছে? যে আমাদের সবার আগে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আজকে দেশের মধ্যে কর্মসংস্থান তৈরি করতে হবে। এই আহ্বানে দেখেন আজকে অনেকে একটা জিনিসের সমালোচনা করতেছেন। কিসের সমালোচনা করতেছেন? যে আপনারা কি জানেন যে ইন্ডিয়াকে যে ইপিজেডটা দেওয়া হয়েছিল তার লোকেশনটা কোন জায়গায়? যে ইপিজেডটা বাতিল করা হলো, সেই ইপিজেডটা এই সীতাকুণ্ডুতে কোন জায়গায় ছিল সেটা কি জানেন আপনারা? এই 950 একর জমিটা কোন জায়গায় ছিল? দেখা দেখতে পাচ্ছেন?
এই জায়গাটা আপনি ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিলেন ইপিজেড করার জন্য। ওই জায়গা যদি ইন্ডিয়া দখল করে নিত, আপনার হিল ট্রাস্ট কোথায়, চিটাং কোথায় যেত? আপনি এই জায়গাটাতে কি করলেন? অনেকে বলছে যে ইয়া আছে, ওর নাম কি আল্লাহ, এই জায়গাটাতে দেখেন বলছে মেশিন টুলস ফ্যাক্টরি আছে, সেটা ঢাকাতে আছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে ঢাকাতে। ওই জায়গাতে এখন আমরা কি করতেছি, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল জোন করতেছি। তাহলে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল জোন যদি এই জায়গাতে আপনি করেন, আমি আরো বড় করে দেখাচ্ছি, এই জায়গাতে যদি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল জোন করেন, তাহলে আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ কোনোভাবেই ওই জায়গাতে আঘাত এনে আমার এই অংশটাকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ থাকবে না। সো এই যে একটা প্ল্যান। তারপরে ধরেন আর একটা, সবাই বলতেছে যে বিএনপির দেখা দেখি জামাত ইসলাম বাস নিয়ে আসছে। আপনি দেখছেন দুইটা বাসের মধ্যে পার্থক্য। এই বাসের কথা আমি প্রথম আমিরে জামাতকে নিজে খেতে বসে টেবিলে আমি বললাম যে শোনেন, সবাই দলের প্রচার করতেছে, হা ভোটের পক্ষে প্রচার করতে হবে, এবং হা ভোটের প্রচার হতে গেলে আপনি একটা বাস করে দেন, যে বাসটা খালি জুলাই সনদের উপর সারা দেশে ঘুরবে, এবং সারা দেশে ঘুরে হায়ের সপক্ষে কি করবে, জনমত তৈরিতে সাহায্য করবে। মানুষ বুঝলো না বলো বিএনপির দেখা দেখি জামাত বাস নিয়ে আসছে। আরে জামাতের বাসে তো জামাতের আমির চড়বেন না, জামাতের বাসের গায়ে লেখা আছে কি দেখেন, হা ভোটে হাতে জয়যুক্ত করুন। দাঁড়িপাল্লায় যুক্ত করে কথা বলেনি, ওই বাসটা সারা দেশ ঘুরবে খালি হায়ের জন্য। সো বেসিক ডিফারেন্স, এই যে বেসিক ডিফারেন্সটা, এটাই মানুষকে বুঝতে হবে যে বাংলাদেশ জামাত ইসলাম মানুষের অন্তরের কথাটা বুঝতেছে, এবং সেই কারণে তাদের মেডিকেল রিসার্চের বিষয়, তাদের এডুকেশন পলিসি, এবং এই যে সবাই বলল যে জামাত ইসলামের তো লোক নাই। সো দ্যাট সামিট শোজ যে দেশের যত, খালি দেশ না সারা পৃথিবীর যত বাংলাদেশি আছেন তারা কিভাবে দেশে কন্ট্রিবিউশন করতে চায়। এবং এই জন্যেই বাংলাদেশ জামাত ইসলামের সামিটটা বোধহয় সারা পৃথিবীর মানুষের কাছে উন্মোচিত করছে, ইফ আল্লাহ অ্যালাউ জামাত ইসলামকে যদি অ্যালাউ করে ক্ষমতায় যাওয়া, তাহলে কিভাবে আমার দেশটাকে ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত করতে পারলে এটা মালয়েশিয়া সিঙ্গাপুর হতে বেশি সময় লাগার কথা না। শেয়ার ভাই, আপনি বলছিলেন যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, যদি ক্ষমতায় আসার প্রথম শর্ত হচ্ছে যে একটা স্বাধীন এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু একটা নির্বাচন হতে হবে। আমাদের শুরুতে আশা ছিল যে এরকম একটা নির্বাচন হয়তো আমরা দেখতে যাচ্ছি, যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হয়তো একটা ভালো নির্বাচন আমরা দেখব। কিন্তু নির্বাচনে সোফার আমরা যেটা দেখছি, শেরপুরে গত পরশুদিন সংঘর্ষে জামাতের একজনকে মেরে ফেলা হয়েছে, এবং সারা দেশের বিভিন্ন জায়গায় তো এরকম সংঘর্ষের ঘটনা ঘটছে। বিশেষ করে নারীদের উপরে মারাত্মক রকমের একটা নিপীড়নের ঘটনা ঘটছে, নারীদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে। এই জায়গাটায় দাঁড়ায় আমি যদি একটু জিজ্ঞেস করি যে মানে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু, মানে ভোট রিগিং এর আশঙ্কা কি আপনি দেখেন কিনা? ভোট রিগিং হবে না, ভোট ইঞ্জিনিয়ারিং হবে। আমি আবার বলছি যে ভোট রিগিং এর সম্ভাবনাটা আমার কাছে কম মনে হচ্ছে। কি কারণে? কারণ জামাত ইসলাম এবং বিএনপি, আমি যদি বলি যে দুইজনের সাংগঠনিক, অনেকে বলে বিএনপি বৃহৎ দল, আমার কাছে তা মনে হয় না। আমি সারা দেশে যতখানি ঘুরে আমার কাছে মনে হয়েছে জনসমর্থনের দিক থেকে বিএনপি এবং জামাত এখন ইকুয়াল, এবং মাঠের পর্যায়ে যদি বলেন জনশক্তির দিক থেকে, জনশক্তিতে বিএনপির চেয়ে জামাত ইসলামের জনশক্তি অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি ইউনিফাইড, অনেক বেশি ট্রাস্টেড। এবং এটার একটা কথা বলি আপনাকে, 2008 সালে ওই যে ভোলা থেকে মেজর, ওনার নাম হচ্ছে বিএনপির ক্যান্ডিডেট ছিলেন হাফিজ, বলছিলেন আমার সমস্ত ইলেকশন এজেন্ট গুলোকে শিবিরে ছেলে পেলেকে দাও। সো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে ভোট রিগিং এর চিন্তাটা যদি বিএনপি করে, সেটা প্রতিহত করা না, প্রতিরোধ করাটা সম্ভব। এবং তারা প্রতিহত করতে গেলে সেটা কি হয়ে যাবে, সেটা বিএনপির জন্য লস হয়ে যাবে। সো ভোট ওইখানে আমার মনে হয় না কি হবে, যে ভোট রিগিং এর কাজটা হবে না, ভোট ইঞ্জিনিয়ারিং হবে। কেন ভোট ইঞ্জিনিয়ারিং হবে? 2008 সালের যে ইলেকশন, সেই ইলেকশনে আপনি ভোট দিছি, রিগিং এর কিন্তু 2008 সাল খুঁজে দেখেন, রিগিং কিন্তু পাবেন না। তাহলে হাউ হাসিনা কেম টু পাওয়ার, দ্যাট ইজ ইলেকশন ইঞ্জিনিয়ার।
এখন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি হয় এটা নিয়ে আমি কয়েকবার বলছি। আমি যেটা যেটা আমি ভাবতেছি যে এবারে তারেক রহমানকে এবং বিএনপিকে জেতানোর জন্য ইন্ডিয়া মরিয়া। এবং আপনি একটা জিনিস দেখবেন যে সেদিন আমি গতকালকে একটা টক শোতে বলছি, যে কোনো ফরেন সার্ভিস যে আসুক সে সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে বসবে ইলেকশন আগে, তাই হচ্ছে কালচার। যেমন আমেরিকার যে রাষ্ট্রদূত আসলেন, তিনি এসে কি অ্যাম্বাসেডর এসে তারেক জিয়ার সাথেও দেখা করলেন, আবার আমিরে জামাতের সাথেও দেখা করছেন। ইউ প্রতিনিধি দল তারেক জিয়ার সাথে দেখা করলেন, আমিরে জামাতের সাথেও দেখা করছেন। মিস্টার জয়শঙ্কর ডিড নট সি এনিওয়ান এক্সেপ্ট তারেক রহমান। জয়শঙ্কর আসলেন স্টেট ভিজিটে, সে এসে যদি ফিনারেলের জন্য আসতেন তার তো সে শোক সম্পদ বইয়ে সাইন করতেন, ওখানে সবার সাথে দেখা হতো, 5 মিনিটের কথা বলে চলে যেতেন। হোয়াই হি হ্যাড এ 1-to-1 তার একা তারেক জিয়া এবং তার মধ্যে সংসদ ভবনে গোপনীয়তার সহিত কেন 40 মিনিটের মিটিং হলো? এবং আর জেনারেলি মিটিং হওয়ার পর তো একটা কি হয়, প্রেস কনফারেন্স হয়, কি কি আলোচনা হলো। সে প্রেস কনফারেন্স আজ পর্যন্ত জীবনে কেউ দেখেনি, আজ পর্যন্ত কেউ জানে না। এই তারেক রহমান সাহেব প্রতিটা মিটিং এ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো টু শব্দটি করেন না। উনি হাদির বিচার চেয়ে, হাদির কবর জিয়ারত করছে, তো হাদির বিচার চেয়ে তিনি আজ পর্যন্ত কোনোদিন কোনো কথা কোনো জায়গায় বলেননি। উনি বলেননি যে আমি ক্ষমতায় আসলে ভারতীয় আধিপত্যবাদ থাকবে না, এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। হাদিকে যারা হত্যা করেছে, যে দেশ তাদেরকে কি দিছে, আশ্রয় দিছে, তাদের বিরুদ্ধে আমি ইউনাইটেড নেশনে পর্যন্ত যাব। এই ধরনের কোনো কথা আপনি কিন্তু শুনতে পাবেন না। তার মানে কি? দেয়ার ইজ আন্ডারস্ট্যান্ডিং। এটা কি ডিনোটস করে? দেয়ার ইজ আন্ডারস্ট্যান্ডিং। তারপর আবার দেখেন সিংলা কি বললেন। সিংলা বললেন ভোটে যদি কারচুপি না হয় জামাত আসবে না। Why you are apprehending this? তুমি আমার স্বাধীন একটা সার্বভৌমত্ব দেশের ভোটের ব্যাপারে তুমি আগাম কি কথা বলতেছো যে জামাতে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে তুমি যাতে এই ইলেকশনটাকে স্টিগমাইজ করতে পারো, প্রশ্নবিদ্ধ করতে পারো। আর আপনি মেয়েদের কথা বললেন, বিএনপি সবসময় চিন্তা ছিল যে মেয়েরা হয়তো সবচেয়ে বেশি ভোট দিবে বিএনপিকে, কিন্তু ডাকসু এবং সমস্ত ছাত্র ইলেকশনে দেখলো হলগুলোতে সবচেয়ে বেশি ভোট পেয়ে গেছে জামাত ইসলাম। সুতরাং তাদের এখন কথা হলো কি যে করে হোক মেয়েদেরকে ঠেকাতে হবে। এবং এ বিষয়ে একটা তাজ্জব কথা বলে ফেলে দিল, কি বিকাশ নাম্বার না হচ্ছে, এনআইডি না হচ্ছে। আরে আহম্মকের দল, একটা জিনিস বলি, বাংলাদেশ জামাত ইসলাম আমেরিকা থেকে একটা সফটওয়্যার নিয়ে আসছে, যে সফটওয়্যারে প্রতিটা মানুষের এনআইডি এবং ফোন নম্বর যদি দেওয়া থাকে তাহলে তাকে মেসেজ দিয়ে জানানো যাবে আপনার ভোট নম্বর এত, পুলিং নম্বর এত, অমুক জায়গায় আপনার ভোট কেন্দ্র। তাহলে আগে স্লিপ দেওয়া হতো যে আপনি আপনার ভোট কেন্দ্র কোন জায়গায়, আপনি হয়তো জানেন না, একটা বুড়া মানুষ। তাহলে আজকে তো সবার মোবাইল আছে, আগে তো আর মোবাইল ছিল না, আগে বাড়ি বাড়ি দিয়ে লিখে দিয়ে আসা হতো। এখন তো সেটা সম্ভব না। এই জামাত ইসলামের কর্মীরা বাড়ি বাড়ি যে বলছে যে আপনি দিলে, আপনার ফোন নাম্বারটা দিলে আপনার ফোনে এই মেসেজটা চলে আসবে। এনআইডি নাম্বার কেন না হলো? কারণ ওই সফটওয়্যার এনআইডি নাম্বার না নিলে আপনার এই ফোন নাম্বার যে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার আমি কিভাবে বুঝবো? আমি একজনের ফোন নাম্বার নিলাম। শাহরুখ ভাই, এখানে আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি যে এখানে একটা আলোচনা আসছে এরকম যে এনআইডি নাম্বার চাওয়াটা কি বৈধ কিনা, এই একটা প্রসঙ্গ কিন্তু এখানে বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছে। আপনি একটু এটাও যুক্ত করবেন। আমি বলে দিচ্ছি, শোনেন। এবারে বিএনপি এই কথা শুনলে তো বিএনপি মাথা হলো। সমস্ত প্রশাসন বিএনপি কে এই সমস্ত ইনফরমেশন অলরেডি বিএনপি সমস্ত মোবাইল কোম্পানি থেকে কিনে ফেলে দিচ্ছে। আই ক্যান চ্যালেঞ্জ থ্রু ইউ যে গ্রামীণ, রবি, সব থেকে বিএনপি সব এইগুলো কোম্পানি থেকে কিনে নিচ্ছে, কারণ ওই কোম্পানিগুলোর কাছে এই রেকর্ডটা আছে। কারণ হাসিনা এই কাজটা করে গেছে। হাসিনা একটা জিনিস দেখেন, থাম্বপ্রিন্ট দিতে হয়েছে আগে সিম নেওয়ার সময়, খেয়াল আছে? গ্রামীণের একটা ফোন নাম্বার নিলে আপনাকে থাম্বপ্রিন্ট দিতে হয়েছে, এনআইডি নাম্বার দিতে হয়েছে। এই গাছ জিনিসটা কি করছে, বিএনপি কিনে ফেলে দিচ্ছে। দে হ্যাভ মানি। জামাত ইসলামের তো ওই টাকা নাই, আর জামাত ইসলামকে তো প্রশাসন ওইটা প্রোভাইড করতেছে না। এবং প্রশাসন প্রোভাইড করতেছে না বলে জামাতের কর্মীরা কি করছে, বাড়ি বাড়ি যে এটা করছে, যে কেউ যদি বলে যে দিব না, সেটা পার্সোনাল ইনফরমেশন দিবে না। এতে তো আইন ইনফ্রিজমেন্টের কিছু নাই রে ভাই। আমি বলতেছি আপনাকে এই মেসেজটা পাঠানো হবে, আপনি দিলে দেন, না দিলে না দেন। সুপ্রিম কোর্টে ডাটাবেস আছে,
সারা দেশে ইলেকশন কমিশন কি ডাটাবেস থেকে বলছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমাদের ডাটাবেস থেকে সমস্ত ভোটারদের সমস্ত ডাটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা ফ্যাসিলিটেট করেন, হ্যাঁ ভোটের পক্ষে আপনারা করেন, পার্সু করেন। ইলেকশন কমিশন দেয়নি। ইলেকশন কমিশন যখন এই কাজটা করেনি তখন তো আমাকে এই কাজটা করতে হচ্ছে। এবং এটাকে তারা বানালেন কি, ফোন নম্বরকে বানাই দিলেন বিকাশ। শুনুন, আমি আমার পার্সোনাল কথা বলি, আমার বিকাশ নাই, আমার বিকাশ বলেন বলেন কি এইসব কিচ্ছু নাই। তো বহু মানুষেরই তো ফোন নম্বর আছে, তাদের বিকাশ নাই। তো ফোন নম্বর চাওয়া মানে বিকাশ চাওয়া? আর জামাত ইসলাম বিকাশে একজনকে টাকা পাঠাবে আর ওটা রেকর্ড থাকবে না, সে লোকটা দেখাবে না? সো এই যে ন্যারেটিভ গুলো তৈরি করা, যে ন্যারেটিভ গুলোর কোনো রিয়ালিটি নাই,